যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় রায়েদ সাদ সহ নিহত ৩৮৬ জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। এ তথ্য ইসরায়েল আগেই জানিয়েছিল। এবার হামাসও সাদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও বিভিন্ন সময় গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির মধ্যেও প্রায় ৮০০ হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৮৬ জন। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হওয়া হামাসের সর্বোচ্চ নেতা হলেন রায়েদ সাদ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো গতকাল রোববার জানায়, গত শনিবার গাজা নগরীর পাশে এক হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। পরে ইসরায়েলি সেনাবাহিনী গতকাল বিবৃতি দিয়ে রায়েদ সাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সহযোগিতা নিয়ে একটি গাড়িতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকেও একটি বিবৃতি দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। তবে ওই বিবৃতিতে রায়েদ সাদের নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্য ছিল না। হামাসের পক্ষ থেকে শুরুতে জ্যেষ্ঠ কমান্ডারের নিহত হওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি। পরে সংগঠনের গাজা প্রধান খলিল আল হাইয়া গতকাল একটি ভিডিও বিবৃতি দেন। তাতে শনিবারের হামলায় রায়েদ সাদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন খলিল। তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। খলিল বলেন, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে, যার সর্বশেষ সংযোজন হামাস কমান্ডারকে হত্যা করা। গতকালই এই ঘটনা ঘটেছে। এই পটভূমিতে আমরা সব মধ্যস্থতাকারী এবং বিশেষ করে চুক্তির প্রধান নিশ্চয়তাদাতা হিসাবে মার্কিন প্রশাসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান করি, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি সম্মান করতে এবং তা মেনে চলতে বাধ্য করেন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী রায়েদ সাদ হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেডের সামরিক পরিষদের একজন সদস্য। তিনি কাসিম ব্রিগেডের অভিযান ও উৎপাদন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করতেন। তাকে এই সশস্ত্র শাখার সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবেও বিবেচনা করা হতো। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া আগের একটি বিবৃতিতে রায়েদ সাদকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসাবেও অভিযুক্ত করা হয়। বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ। বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে অনুদান সংগ্রহকে কেন্দ্র করে বড়সড় জালিয়াতির অভিযোগ উঠল। অভিযোগ, মসজিদ নির্মাণের জন্য চালু করা কিউআর কোড নকল করে প্রতারকেরা ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নিচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখ। তার দাবি, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে গঠিত ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ সেই কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে টাকা সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। প্রসঙ্গত, বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের পরই ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহের আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্স বসানোর পাশাপাশি অনলাইনে অনুদান দেওয়ার জন্য কিউআর কোডের ব্যবস্থাও করা হয়। কিন্তু সম্প্রতি জানা যায়, সেই কিউআর কোড নকল করে প্রতারণা চলছে। বিষয়টি জানাজানি হতেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখযোগ্যভাবে এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। মসজিদের শিলান্যাসের আগে সৌদি আরব থেকে ২ ধর্মগুরুর আগমনের কথা বলা হলেও পরে জানা যায় তারা বাংলারই বাসিন্দা। এমনকি হায়দ্রাবাদ থেকে আনা বলে দাবি করা নিরাপত্তা রক্ষীরাও কলকাতার বাসিন্দা বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় হতাশা প্রকাশ করে হুমায়ুন কবির অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অনুদান সংক্রান্ত প্রতারণার অভিযোগে ফের চাপে পড়লেন ভরতপুরের বিধায়ক। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র, আনন্দবাজার। ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির। ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাকাঙ্ক্ষী প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে তলব করে যে বক্তব্য জানানো হয়েছে, সেই প্রেক্ষাপটে নয়াদিল্লি নিজের অবস্থান তুলে ধরেছে। রবিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত অভিযোগগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে সবসময়ই ভারতের অবস্থান। ভারত আরও দাবি করে, বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনার জন্য কখনোই ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি। এতে আরও বলা হয়, আমরা আশা করি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর আগে দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উচ্চাকাঙ্ক্ষী প্রণয় ভার্মাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক
বক্তব্য দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থকদের আহ্বান জানাচ্ছেন। এ নিয়ে ভারতের কাছে গভীর উদ্বেগ জানানো হয়। এসব কর্মকাণ্ড আসন্ন সংসদ নির্বাচন বানচালের চেষ্টা বলেও অভিযোগ করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দ্রুত প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, পরিকল্পনা এবং সন্ত্রাসী তৎপরতায় সহায়তার অভিযোগও তুলে ধরা হয়। এছাড়া সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির উপর হত্যাচেষ্টা জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে পালাতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। কেউ ভারতে প্রবেশ করলে তাকে দ্রুত গ্রেফতার এবং বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ভারতের দায়িত্ব। অন্যদিকে ভারতীয় উচ্চাকাঙ্ক্ষী প্রণয় ভার্মা বৈঠকে জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত এবং এই লক্ষ্যে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় অসীম সাহসিকতার সঙ্গে এক বন্দুকধারীকে মোকাবিলা ও নিরস্ত্র করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এই সাহসী কাজটি করে ব্যাপক প্রশংসা করেছেন আহমেদ আল আহমেদ নামে দেশটির এক মুসলিম ফল ব্যবসায়ী। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার 14 ডিসেম্বর সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব চলাকালে হামলার ঘটনা ঘটে। দুই বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। এর একটি ভিডিওতে দেখা যায় কালো শার্ট পরা এক ব্যক্তি একটি গাছের আড়াল থেকে পার্কে জড়ো হওয়া মানুষের ওপর রাইফেল দিয়ে এলোপাথারি গুলি চালাচ্ছেন। ঠিক সেই সময় গাড়ি পার্কিং এলাকা থেকে সাদা শার্ট পরা আহমেদ আল আহমেদ পেছন দিক থেকে এগিয়ে গিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন এবং তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নেন। পরে তিনি বন্দুকটি গাছের সঙ্গে হেলান দিয়ে রাখেন। এরপর ওই সন্ত্রাসী ধীরে ধীরে একটি ছোট সেতুর দিকে চলে যায়, যেখানে আরও একজন বন্দুকধারী উপস্থিত ছিল। পরে দুজনকে একযোগে গুলি চালাতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর আহমেদ আল আহমেদের সাহসিকতা ব্যাপক প্রশংসা পাচ্ছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহমেদকে নায়ক আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমরা একজন সাহসী ব্যক্তির কর্মকাণ্ড দেখেছি। তিনি একজন মুসলিম যিনি অসাধারণ সাহস দেখিয়েছেন। আমি তাকে অভিবাদন জানাই। তিনি নিরীহ ইহুদিদের হত্যা করা থেকে এই সন্ত্রাসীদের একজনকে আটকাতে সক্ষম হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে 43 বছর বয়সী আহমেদ আল আহমেদ সিডনির স্থানীয় বাসিন্দা এবং তার একটি ফলের দোকান রয়েছে। আহমেদের এক আত্মীয় জানান, ঘটনার সময় দুই সন্তানের জনক আহমেদকে দুবার গুলি করা হয়। আহমেদের কাজিন মুস্তাফা বলেন, আহমেদের বাহু ও হাতে আঘাত লেগেছে এবং রোববার রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি 100% একজন নায়ক। সূত্র ইউরোনিউজ। ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেনস্কি। ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। স্থানীয় সময় রোববার 14 ডিসেম্বর ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন জেলেনস্কি। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত। এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন। কিয়েভের ভাষায় এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় ছাড়, কারণ বহু বছর ধরে ন্যাটো সদস্যপদকেই রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকানোর সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়ে এসেছে। জেলেনস্কি বলেন, আজ ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতো নিরাপত্তা নিশ্চয়তা, পাশাপাশি ইউরোপীয় অংশীদারদের কাছ থেকেও নিরাপত্তা নিশ্চয়তা, এবং কানাডা, জাপান সহ অন্যান্য দেশগুলোর কাছ থেকেও। এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো আমাদের জন্য ভবিষ্যতে আরেকটি রুশ আক্রমণ ঠেকানোর সুযোগ, আর এটি আমাদের পক্ষ থেকে একটি সমঝোতা। শান্তি আলোচনা নিয়ে বৈঠকের জন্য রোববার বার্লিনে পৌঁছেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনা। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা নিয়ে তারা ইউক্রেন এবং ইউরোপীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। কলম্বিয়ায় শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত 17, আহত 20। কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত 17 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। সোমবার 15 ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রবিবার রাতে স্থানীয় প্রশাসন এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল। স্কুল ভ্রমণ শেষে বাসটিতে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীরা ফিরছিল। রবিবার রাতে গভর্নর আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষে উদযাপনের অংশ হিসেবে সমুদ্র সৈকতের শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয় বিদারক খবর। সূত্র রয়টার্স।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক গবেষণা পদক পেলেন বাংলাদেশি তাওহিদ। আন্তর্জাতিক গবেষণা পদক পেলেন বাংলাদেশি গবেষক তাওহিদ হাসান। মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গবেষণা পদক পান তাওহিদ। ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু ইউএমটি সম্প্রতি গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবন ও গবেষণার শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ রিসার্চ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে অ্যাওয়ার্ড ঘোষণা করে। পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহিদ হাসান নৌযানের এনার্জি হাইব্রিড মডেল নিয়ে ইউএমটিতে কাজ করেছেন। এর আগেও করোনা মহামারীকালীন সংকটকে মাথায় রেখে দেশের স্বার্থে তিনি সৌরশক্তি পরিচালিত আইসিইউ এর একটি মডেল তৈরি করেছিলেন। তিনি দুইজন মালয়েশিয়ান পিএইচডি সুপারভাইজারের তত্ত্বাবধানে বাংলাদেশের অধ্যাপক ও আন্তর্জাতিক এক্সপার্টের সম্পৃক্ততায় গবেষণা করেছেন। ইউএমটি গবেষক তাওহিদ হাসানের বেশ কয়েকটি গবেষণাপত্র রয়েছে এবং এর আগে তিনি গবেষণা বিষয়ক আরও পুরস্কার পেয়েছেন। তিনি বর্তমানে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আইইবি এর ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশের ইএসসিবিতে ফ্যাকাল্টি ট্রেনার ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান হিসেবে কর্মরত আছেন। ইউএমটি অডিটোরিয়াম সোলাইমানে পুরস্কারগুলো প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড আহমেদ নাজরি বিন ডাগং। কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। ইউএমটি গবেষকরা তাদের অসামান্য গবেষণার জন্য 3টি বিভাগে পুরস্কার স্বীকৃতির প্রশংসাপত্র পেয়েছেন। সব পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি গবেষকও রয়েছেন। ইউএমটি ডেপুটি ডিন, প্রোগ্রামের প্রধান, অনুষদ সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুদ্ধ না থামালে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তারা শত্রুতা বন্ধ না করে তবে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে এবং নতুন করে আরও শুল্ক আরোপ করা হবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প সাংবাদিককে বলেন, আপনার আসার ঠিক 10 মিনিট আগে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সঙ্গে নতুন উত্তেজনা নিরসনের জন্য আমি শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। তিনি বলেন, আমি তাদের বলেছি, যদি তোমাদের যুদ্ধ চলে তাহলে আমি কেবল আমাদের বাণিজ্য চুক্তি ভেঙে ফেলব না, বরং তোমাদের দেশের উপর শুল্ক আরোপ করব। তিনি আরও বলেন, আমি ছাড়া আর কেউ এসব করতে পারবে না। এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুই নেতা 24 ঘণ্টার মধ্যে শত্রুতা বন্ধ করে শান্তি চুক্তি বাস্তবায়নে ফিরে যেতে সম্মত হয়েছেন। তবে এরপরেও লড়াই অব্যাহত রয়েছে। গত অক্টোবরে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের উপস্থিতিতে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীরা একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এর অধীনে সীমান্ত সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির একটি রূপরেখা তুলে ধরা হয়। ক্রমান্বয়ে উত্তেজনা হ্রাস, আস্থা পুনরুদ্ধার এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক পুনরুদ্ধার। তবে গত 7 ডিসেম্বর দুই প্রতিবেশী সীমান্তে ছোট অস্ত্র ব্যবহার করে নতুন সংঘর্ষে লিপ্ত হয়। থাই আর্মি জানিয়েছে, কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ শুরু করেছিল। এরপর থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে আক্রমণ করে। এরপর দুই দেশই বেশ কয়েকজন হতাহতের খবর দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। 2019 সালের পর আবারও ইরান জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার 13 ডিসেম্বর থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় তেলের দাম 3টি স্তরে ভাগ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সাধারণ জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইরান দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল, কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। শনিবার থেকে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা 2019 সালের বিতর্কিত দাম বাড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 2019 সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে 300 জনেরও বেশি লোক প্রাণ হারান। ইরানের সস্তা পেট্রোল অনেক প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে গণ্য হলেও এখন শাসক গোষ্ঠী কঠিন অর্থনৈতিক চাপের মুখে। অবমূল্যায়ন হওয়া মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরকারের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দিয়ে সস্তা পেট্রোল সরবরাহ করা হচ্ছে। নতুন ব্যবস্থা অনুযায়ী প্রতি মাসে প্রথম 60 লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে 15,000 রিয়াল দরে বিক্রি হবে। এরপর 100 লিটার পর্যন্ত পেট্রোলের দাম হবে 30,000 রিয়াল, আর তার বেশি কিনতে হলে প্রতি লিটার 50,000 রিয়াল দাম গুনতে হবে। এই ঘোষণার পর কিছু স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল, তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালে রাশিয়ার পর ইরান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি ভর্তুকি প্রদান করেছে, যা প্রায় $52 বিলিয়ন। তবে অর্থনীতিবিদরা বলছেন এই ভর্তুকি বাজেট ঘাটতি কমাতে বা মূল্যস্ফীতি থামাতে কিছুই করতে পারেনি।
বর্তমানে ইরানে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় 40%। বিশেষজ্ঞরা মনে করছেন পেট্রোলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে। ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, এই পদক্ষেপটি জ্বালানি ব্যবহারের প্রবণতা পরিবর্তন করার একটি সূচনা মাত্র। বিশ্লেষকদের মতে যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকটের কারণে ইরানিদের সামনে যে কোনো ভবিষ্যৎ সিদ্ধান্ত সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাল পাকিস্তান। দক্ষিণ সুদানে ড্রোন হামলায় 6 জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হওয়ার পর পাকিস্তান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। এই হামলার নিন্দা জানিয়ে রোববার 14 ডিসেম্বর দেশটি বলেছে, আমরা শান্তির সেবায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাই এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। আরব নিউজের প্রতিবেদন অনুসারে 2023 সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক গোষ্ঠীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে শুরু হওয়া পূর্ণাঙ্গ সংঘর্ষের মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলাটি ঘটল। প্রায় 3 দশক ধরে সুদান শাসন করা ওমর আল বাশিরকে 2019 সালে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এর কয়েক মাসের মধ্যেই দেশটি সহিংসতার দিকে ঝুঁকে পড়ে, যা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনী এবং আরএসএফ উভয়ই আল বাশিরকে ক্ষমতাচ্যুত করলেও পরবর্তীতে ক্ষমতার দ্বন্দ্বই হয়ে ওঠে গৃহযুদ্ধ। এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী মিশন বলেছে, সুদানের কাদুগলিতে ইউএনআইএসএফ এর ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। এর ফলে 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর এই ধরনের জঘন্য আক্রমণ যুদ্ধাপরাধের সমান। এই ভয়াবহ হামলার অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এটি প্রধান সেনা অংশদানকারী দেশ হিসেবে আমরা বিশ্বব্যাপী বিপজ্জনক পরিস্থিতিতে শান্তির জন্য কাজ করা সমস্ত ব্লু হেলমেটের সঙ্গে সম্পূর্ণ সহমতি প্রকাশ করছি। আরব নিউজের প্রতিবেদন বলছে, গত বছর গণবিক্ষোভের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের পরিবর্তন শুরু হয়েছে। হাসিনা পাকিস্তানের প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে পালিয়ে গেছেন, যার ফলে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হয়।